চব্বিশের গণ অভ্যুত্থানের মূল স্পিরিটকে তামাশায় পরিণত করা হচ্ছে, আর এর মূল নায়কের ভূমিকা পালন করছে। এদিকে আবার শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিলেন জাপানের প্রধানমন্ত্রী। হঠাৎ করে জাপানে গিয়েই মহাবিপদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মহাবিপদে পড়েছেন দেশে সমন্বয়ক এবং উপদেষ্টারা। দর্শক, সারা দেশে কি করতে চলেছে? এদিকে এবার ডক্টর ইউনূসের উপর চরমভাবে খেপেছেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। দর্শক, কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। এরকম একটি গল্প আমাদের দেশের জন্য এস্টাবলিশ হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী। সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন, আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হিট হয়ে আসতো। এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি। আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না? বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরও বাড়ছে। পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন, এভাবে বলা যায়। এবং যেটা অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য, তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি, আমি অন্তত করিনি, সেটা হচ্ছে তিনি বিএনপিকে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্ট। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। চব্বিশের গণ অভ্যুত্থানের মূল স্পিরিটকে তামাশায় পরিণত করা হচ্ছে, আর এর মূল নায়কের ভূমিকা পালন করছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এমনটা মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, গণ অভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি। এদিকে আনু মোহাম্মদের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন আসিফ নজরুল। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে খালাস পেয়ে ২৮ মে মুক্তি পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তিতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে, তবে কেউ কেউ এই রায়ের বিরোধিতাও করেছেন। আলোচিত এই রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ২৭ মে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি লেখেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। আসিফ নজরুলের এই স্ট্যাটাসের পর তার উদ্দেশ্যে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, এই গণ অভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থাপিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি। ২৮ মে দিবাগত রাতে ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। আনু মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আসিফ নজরুল ভুল বলেছেন। ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছিল দুঃশাসন, নির্বাচন তামাশায় পরিণত করে জবরদস্তি ক্ষমতা ধরে রাখা, ভয়াবহ দমন পীড়ন, অভূতপূর্ব মাত্রায় দুর্নীতি, দখল লুণ্ঠন এবং সম্পদ পাচার, সীমাহীন উদ্ধত্ত এবং সবশেষে নির্বিচার নৃশংস হত্যাকাণ্ড ও জুলুমের বিরুদ্ধে এরকম শাসন ব্যবস্থার অবসান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ও রূপান্তরের প্রত্যাশাও তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের মধ্যে। আদেশক্রমে বিচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দেয় নাই। ৭১-এর ঘাতক দালাল, মপতন্ত্র, নারী এবং ভিন্নমত বিদ্বেষী হিংস্র গোষ্ঠী, চাঁদাবাজ, দখলদার পুনর্বাসন বা তৈরির জন্য গণ অভ্যুত্থান হয় নাই।
আনু মোহাম্মদ আরও লিখেন, ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ, যাদের অনেকেই যুদ্ধাপরাধী বিচারের জন্য লড়াই করেছেন। শ্রেণী, লিঙ্গ, জাতি, ধর্মীয় নিপীড়ন ও বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার চিন্তা ও লড়াইয়ে দীর্ঘদিন থেকে যুক্ত আছেন। এই গণ অভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি এবং অসংখ্য মানুষের প্রাণ, শক্তি, শ্রম আর প্রত্যাশার ওপর দাঁড়ানো একটি বড় অর্জনকে কলঙ্কিত করা। সবশেষ আনু মোহাম্মদ লিখেন, তিনি এর প্রতিবাদ জানান। এদিকে আনু মোহাম্মদের ওই পোস্টের কমেন্ট বক্সে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেখানে তিনি লিখেছেন, আনু ভাইকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তিনি এখানে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে আমি বিস্মিত হয়েছে। প্রথমত, তিনি যেসব কারণে গণ অভ্যুত্থান হয়েছে বলে উল্লেখ করেছেন সেগুলো আমিও বিশ্বাস করি। এসব লক্ষ্য নিয়েই গত 15 বছর আমি সোচ্চার ছিলাম, এখনো আছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি যা লিখেছি তাতে সহজ ভাষায় ঠিক এই লক্ষ্যগুলোর কথাই বলেছি। আইন উপদেষ্টা সেখানে আরো লিখেন, দ্বিতীয়ত, কোনো প্রমাণ ছাড়াই আনু ভাই স্বনামধন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বিচার ব্যবস্থাকে আদেশক্রমে বিচার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা বলে উল্লেখ করেছেন। আনু ভাই, আমি আপনাকে নিশ্চিত করছি এখানে সরকারের কোনো আদেশ ছিল না। তৃতীয়ত, আপনি লিখেছেন, এই গণ অভ্যুত্থানকে আসিফ যেভাবে উপস্থাপন করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি করা। আপনার এই বাক্য আমাকে আতঙ্কিত করেছে। আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি যদি এমন সাধারণীকরণ করেন তাহলে অন্যদের অবস্থা কি হবে? আনু মোহাম্মদের কাছে এই প্রশ্ন রাখেন আসিফ নজরুল। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাবুন তো এরকম একটি গল্প আমাদের দেশের জন্য এস্টাবলিশড হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী। সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো। এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি। আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তিনি যখন বিপদে পড়লেন, পদত্যাগের নাটক করলেন, তিনি সব রাজনৈতিক দলের একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন, তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল, মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে, কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন। বুড়ো আঙুল দেখালেন। বুড়ো আঙুল দেখিয়েছেন, তা তো বেশ ভালো কথা। ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন। আমি এখনও অসত্য শব্দটা উচ্চারণ করছি। আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যে এমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো, এই লজ্জা তো আমাদের। বিশ্বাস করুন, আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না, বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না, যদিও প্রকারান্তরে তিনি তাই করেছেন। তিনি কি বলেছেন? টোকিওতে 30তম নিক্কেই সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। এর আগে তিনি একইভাবে অসত্য উচ্চারণ করেছেন। নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চায় তখন নির্বাচন হবে। আবার কখনো বলেছেন জনগণ যখন চায় তখন নির্বাচন হবে। কখনো কখনো তার পারিষদবর্গ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা দেবেন সেটিই নির্বাচনের রোডম্যাপ, সেটিই নির্বাচনের তারিখ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই বলেছেন সমস্যা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আবার সংস্কার একটু বেশি হলে 2026-এর জুনের মধ্যে নির্বাচন। ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন। নির্বাচন ডিসেম্বরের মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সে হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বুধবারও উল্লেখ করেছেন যে 42টি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপির নেতৃত্বে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। অর্থাৎ এই 42টি দল বিএনপির মনোভাবাপন্ন এবং তারা একই সাথে তো পথ চলছে। এর তো অসংখ্য রেকর্ড রয়েছে যে কারা কখন নির্বাচন চায়। সেই নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে ডিসেম্বরের মধ্যে কারা কারা রয়েছে মনে করুন যে আমি যদি গড়ে মুখস্থ করার মতন মানে চোখ বন্ধ করে নামগুলো বলি যে এলডিপি, বাংলাদেশ জাতীয় দল, বিকল্পধারা, বাংলাদেশ জমিয়তুল উলামা, জাকপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, পিএনপি, নয়া গণতান্ত্রিক পার্টি, এরকম অনেক অনেক দল রয়েছে। এলডিপি তো বললামই। যাই হোক, এর বাইরে যদি বাম গণতান্ত্রিক জোটের কথা বলি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, মার্ক্সবাদী